দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের আলাইয়া থেকে। আপনারা জানেন যে আরটিভি বরাবরই নতুনত্ব নিয়ে কাজ করে, এবং আমরা যারা প্রবাসে কাজ করছি সবাই আমরা চাই যে নতুনত্বকে সামনে নিয়ে আরটিভিতে যারা প্রবাসীরা আছেন তাদের সুখ দুঃখ আনন্দকে নিয়ে কাজ করি, এবং তাদেরকে প্রবাসীদের মাঝে এবং দেশে যাতে তাদের বিস্তারিত জানতে পারে সেই ব্যাপার নিয়ে আমরা আসলে কাজ করি এবং এগিয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবে আজকে আমরা এমন এক লোকের সাথে কথা বলবো যিনি 1981 সালে সৌদি আরবে আসেন, এবং আসার পরে 2002 সাল থেকে উনি এখানে লাশ নিয়ে কাজ করছেন। তো এই যে উনার যে আশা, এবং উনি যে আজকে লাশ নিয়ে কাজ করছেন এবং সামাজিকভাবে উনি কাজ করছেন, এছাড়াও উনি ইসলামিক অনুষ্ঠানগুলো বাংলাদেশের অনেক টেলিভিশনে উনি ইসলাম অনুষ্ঠানে কাজ করছেন। তো এই যে জিনিসগুলো নিয়ে আজকে আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার থেকে জানবো যে আসলে এতগুলো লাশ 1000 উপরেও উনি এখানে লাশের কাজ করেছেন এবং এখানে দাফন করিয়েছেন। তো এই যে অভিজ্ঞতাটুকু উনার আমরা জানতে চাইবো, এবং প্রবাসীদের জন্য উনার যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেটা। এবং আপনারা জানেন যে করোনাতে এখানে অনেক লোক মারা গিয়েছে, উনি অনেক লোককে দাফন করেছেন, অনেক কাছে থেকে উনি এখানে প্রবাসীদের জন্য কাজ করেছেন। তো এই প্রবাসী থেকে আমরা জানবো যে আসলে ওনার যে এই কর্মদক্ষতা এবং উনি যে লাশের কাজ করছেন সেই কাজটুকু উনি কিভাবে করছেন, এবং প্রবাসীদের জন্য আজকের যে উনার যে কাজের যে অগ্রগতি, সেই অগ্রগতিটা উনি কিভাবে চালিয়ে যাচ্ছেন সেই ব্যাপারে আমি ওনার সাথে কথা বলবো। আপনি কত সালে সৌদি আরবে আসেন? ইভেন এই সৌদি আরবে আসার পরে এই দীর্ঘ সময়ে আমরা জানি যে আপনি এখানে লাশের কাজ করছেন, তারপরে এখানে যারা মারা যাচ্ছে তাদেরকে দেশে পাঠাচ্ছেন। এই যে দেশে পাঠানো লাশ নিয়ে কাজ করা, এই ব্যাপারে আপনার অভিমত কি? এবং প্রবাসীদের কাছে আপনার এই জিনিসটা নিয়ে আপনি খুব সবাই আপনাকে জানে যে আপনি সবসময় সামাজিক কাজ করছেন, তারপরে করোনাতে আপনি অনেক লাশ দাফন করেছেন, অনেক লাশ দেশে পাঠাতে পারেন না। এই যে কষ্টটা, এই ব্যাপারে আপনার অভিমত কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আরটিভিতে এবং আমাদের বশির ভাইকে এবং সাংবাদিক ফোরামের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ। যেহেতু বহুদিন পরে আপনারা আমার সাক্ষাৎকার নিতেছেন, এটা একটা বড় দিক। আমি সর্বপ্রথম 1984 সালে আমি সৌদি আরবে পদার্পণ করি। এরপরে থেকে নিয়ে আমি ব্যবসার সাথে জড়িত, ব্যবসা বাণিজ্যর সাথে। তারপরে আমি 1996-তে প্রথম একটা লাশ আমি দাফন করি। এর পরবর্তীতে 2002 সালে আমার ভাই মারা যায়। তখন থেকে নিয়ে আমি অনেক কষ্ট, আমার ভাইয়ের কোনো কিছু ছিল না, পাসপোর্ট ইত্যাদি। ওই সময় যে আমার খুব কষ্ট হয়েছে, ওই কষ্টের পরে আমার ভাইকে আমি আলহামদুলিল্লাহ নিতে পেরেছি বাংলাদেশে, এবং আমাদের বাংলাদেশ এমবেসি তখনই অনেক সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ ওনাদের সহযোগিতার জন্য আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ এমবেসিকে। এরপরের থেকে নিয়ে আমি এই লাশের সাথে জড়িত। মানুষের সহযোগিতা ছাড়া তো আমি করতে পারতাম না, এবং এমবেসির সহযোগিতা ছাড়াও আমি কাজ করতে পারতাম না। তো এর মাঝে করোনা আসলো। করোনার সময় আল্লাহর নিয়ামতের শুকর, অনেক লাশ আমি দাফন করেছি। কোনোটা 3 দিন পড়া ছিল গাড়ির মধ্যে, অনেক সময় 2 দিন, বাসার ভিতরে 3 দিন। আমি ওই সময় জীবনকে বাজি রেখে আমি বহু ভাইকে, তখন তো দেশে পাঠানো যায়নি, এখানেই দাফন করেছি। শুধু একটা লাশ এমবেসির মাধ্যমে বাংলাদেশে গিয়েছে, আর তাছাড়া কোনো লাশ যায়নি। ওই ড্রাইভারটা মারা গিয়েছিল, সাইদ নাম, সেই মাত্র গিয়েছে। আর বাকিগুলো এখানে আমরা দাফন করেছি। এর পরের থেকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি বহু সংখ্যক লাশ এখানে দাফন করেছি এবং দেশে পাঠাইছি। অনেক সময় আগে ধরেন, এখন আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরাই লাশের সাথে জড়িত কাজ করছে এবং এমবেসিও কাজ করছে। তো দেখা গেছে যে আমার অনেক সময় যারা অবৈধভাবে ছিল, আগে তো 10 মাস, 3 মাস, 4 মাস পড়া ছিল লাশ, এখন তো রাখতে দেয় না সরকার। তো করোনার পরের থেকে নিয়ে আইন করে দিয়েছে যে কোনো লাশ 15 দিনের উপরে থাকতে পারবে না। তারপরও চেষ্টা করি আমরা 15-20 দিনের মধ্যে আমরা দেশে পাঠানোর জন্য, অথবা এখানে দাফন করার জন্য। কোনোটা আবার 1 মাস হয়, আবার বাইরে কিছু লাশ পড়ে থাকে অনেক সময়, এটা 2 মাস, 2.5 মাস হয়ে যায়, কেউ যায় না। এই কাজগুলো আমি খুবই দ্রুতভাবে করতে পারি বাংলাদেশ এমবেসির সহযোগিতায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই লাশ কাজ করাতে আলহামদুলিল্লাহ আমি আজ এই সাক্ষাৎকারে যে বাংলাদেশি ভাই ও বোনদের কাছে আমি আকুল আবেদন জানাবো যে আমরা প্রত্যেকেই যেন
ঠিকানাটা ঠিক রাখি। প্রথম অবস্থায় পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের ফটোস্টেট, অথবা আকামাতে থাকে তাহলে আকামার ফটোস্টেট, অথবা দেশের মোবাইল নাম্বার, এটা যেন অবশ্যই জরুরি। এটা ছাড়া কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এই লোকটাকে। এই দীর্ঘদিন লাশ পাঠাতে গিয়ে আপনার কোনো বিড়ম্বনার শিকার হয়েছেন কিনা, বা এমনি আপনি জানেন যে করোনা পরবর্তী যখন আমরা লাশ পাঠাচ্ছি বা আমরা দেখেছি, তখন 700-800 রিয়াল শুধু প্লেন ভাড়া দিলেই লাশ চলে যেত। জি, কিন্তু এটা এইখন যে 13,000 রিয়াল একটা শ্রমিকের লাশ পাঠাতে লাগে, এই ব্যাপারগুলো নিয়ে আপনার জি, এটা আমি এখন আসি। তাহলে একটু এই দেশের সরকারের কিছু কথা আমার বলা দরকার। মালিক ফাহাদ রাহিমাহুল্লাহ উনি যখন ছিলেন তখন আমাদের প্রথম অবস্থায় 2,000 রিয়াল নিত। আর আমাদের বিমান যে আছে তারা অনলি ফ্রি নিয়ে যাইতো, আমাদের 570 রিয়াল আমরা পে দিতে হইতো। তো এটা সবাই জানি। ওই সময় থেকে নিয়ে তখন আমরা ফ্রিভাবে লাশ পাঠাই, ফ্রি নিয়ে যাইতো, আমাদের 570 রিয়াল আমরা পে দিতে হইতো। তো এটা সবাই জানি। ওই সময় থেকে নিয়ে তখন আমরা ফ্রিভাবে লাশ পাঠাইছি। এরপরে আমার একটা বক্তব্য টেলিভিশনে আছে 2,050 রিয়াল। এই 2,050 রিয়ালে অনেকে 4,000 4,500 নিত। তখন 2,050 আর হলো সরকারি চার্জ হলো 2,000, তাহলে 4,500। এর পরবর্তীতে অনেকেই পয়সা বেশি নিত। এটা নিয়ে আমি অনেক তর্ক বিতর্ক করেছি। পরবর্তীতে এমবেসির সহযোগিতায় আলহামদুলিল্লাহ পরবর্তীতে এটা কমায় দিয়েছে 570 রিয়াল, কোনোটা 1,000 রিয়াল। আমরা হিসাব করেছি 3,000 3,500 রিয়ালে বাংলাদেশে লাশ পৌঁছাতে পেরেছি। এরপরে আসলো মালিক ফাহাদের লাস্টে আসলো মালিক আবদুল্লাহ, উনি আসার পর করলো 4,000। তারপরে মালিক সালমান যখন আসার পরে করলো 5,000, এরপরে 1,000 বাড়াইয়া 6,000 রিয়াল। এটা সরকারি চার্জ। এখন বর্তমানে এটা সরকারি 6,000 রিয়াল দিতেই হয়। এটার মধ্যে কোনো রকমের কমতি করা যাবে না। হ্যাঁ, দাম্মাম, জিদ্দা অর্থাৎ রিয়াদের বাহিরে যে সকল আল গাসিম, সেখানে 5,000 সৌদি সরকার নেই বাহিরেরটা, আর রিয়াদেরটা 6,000 রিয়াল। এরপরে আপনার যে জিনিসগুলো বাহিরে যে কষ্টটা, যেটা এখন বর্তমান টিকিট নিয়ে, এটা নিয়ে আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। সৌদিতে একটু দাম বেশি, তারপরে আপনার দুবাইতে একটু দাম বেশি। বাংলাদেশ বিমানে 2,250, 2,500ও নিয়েছে এ পর্যন্ত। আমরা এখন বর্তমান যে কাজগুলো করতেছি 8,500 রিয়াল এখন বর্তমান খরচ চাই। আর যদি ওই যে লাশ নিয়ে আসতে হয়, এয়ারপোর্টে যেতে হয় 100-200 রিয়াল, অনেক সময় গোসল করানো। যেটা দূরে আছে সেখানে গাড়ি ভাড়া খুব একটা বেশি না। আমি 12,000 13,000 এ পর্যন্ত কারো কাছ থেকে আমি নিই নাই। এবং আমি এই ব্যাপারে বলতে চাই সবাইকে যে আপনারা যে কোনো জিনিস দেখে তাদের সাথে কথা বলেন। তবে আপনাদের যে খরচটা সেটা আমি বলে দিলাম। 2,500 টাকার টিকিট আর 1-200, হয়তো বা 9,000, টোটাল 9,000-এর উপরে যাবে না। 9,000 এটা আমাদের বান্দা খরচ। আচ্ছা, তাহলে এই যে মনে করেন আজকে আপনি জানেন যে একটা শ্রমিকের বেতন কত, এরা কত স্যালারি পায়, তো এই স্যালারির মধ্যেও আজকে তারা যে এই 8-9,000 রিয়েল দিয়ে তাদের লাশ পাঠাতে হয়, একটা শ্রমিক যখন মারা যায় তার কাছে সেই পরিমাণ টাকাও থাকে না। তাহলে এই ব্যাপারটা নিয়ে সরকারের প্রতি আপনার কি? আমি সরকারের কাছে অনেকবারই আবেদন করেছি, লিখিত আকারেও আবেদন করেছি, আরও এখনও বলতে চাচ্ছি সরকারের কাছে যে আমাদের লাশগুলো যেমন পাকিস্তানি আছে ফিরে যায়, আমাদের লাশগুলো ফিরে যাবে, আমরা এই আশাবাদী। আগে যেমন গিয়েছে, এখন বিমান যদি কমসে কম এই কাজটা যদি করে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে বর্তমান আমাদের বাংলাদেশ এমবেসি অনেক লাশই এখন ফ্রিভাবে পাঠাইতেছে আলহামদুলিল্লাহ। যেটা বাংলাদেশে যদি প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো চিঠি আসে, অনেকে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি আপনাদের নলেজে দিই, আমাদের এখানে বেশিরভাগ হলো ফ্রি ভিসার লোক বেশি। আর যারা কোম্পানি তখন অবশ্যই এমবেসির মাধ্যমে কোম্পানির থেকে নিয়ে তাদেরকে পাঠাতে হবে। এটা এমবেসি অনেক করেছে আলহামদুলিল্লাহ। আর এমবেসি ইনিশিয়ে দেয় না যতক্ষণ পর্যন্ত কোম্পানি চিঠি না দেয়, কোম্পানি যতক্ষণ ক্লিয়ারেন্স না দেয়, ক্লিয়ারেন্স তার দিতেই হবে। এটা আলহামদুলিল্লাহ এখন বর্তমান এটাও একটা ভালো দিক যে আমরা অনেক লাশই এখন এমবেসির সহযোগিতায় আমরা পাঠাতে পারতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনার লাশ পাঠানো নিয়ে এবং আজকে যেভাবে প্রবাসীরা মারা যাচ্ছে, এই ব্যাপারে আপনি প্রবাসীদের কি বলার আছে, কি বলতে চান? প্রবাসীদের সেটা হলো যে সবচেয়ে বড় জিনিস এখন বর্তমান যে প্রেক্ষাপট,
আমি যে এখন যা লাশে যা দেখতেছি, বেশিরভাগ নতুন লোকেরা মৃত্যুবরণ করতেছে। আর অনেকে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, অনেকেই বিভিন্ন ধরনের টেনশনে তারা মৃত্যুবরণ করতেছে। এটার প্রেক্ষাপটটা এটাই যে এখানে আমি যতগুলো লাশের কাজ এই পরিমাণ আমি করলাম, এখন বর্তমান 35, 40, 38, 37, 32, এটাই বেশিরভাগ। যারা মানে বয়স বেশি, এটার মৃত্যুর হারটা কম। কারণ এটার একমাত্র কারণ হলো টেনশন। তারা দেশের থেকে আসছে ঋণ করে। সবচেয়ে বড় জিনিস, আসার সময় এটা আমাদের খুবই দরকার যে আসার সময় সুদি করে আসে। এই সুদ করে টাকা নিয়ে আসার পরে এখানে আসার পর টাকা কোনো কামাই করতে পারতেছে না। মা ওইদিকে চিল্লায়, বাবা চিল্লায়, স্ত্রী চিল্লায়, ভাই বেড়াদাররা চিল্লাচিল্লি করে। তখন তাদের ভিতরে এই টেনশনেই তারা মৃত্যুবরণ করছে। আর এখানে কাজ নাই বহু লোকের। এই ব্যাপারে আমাদের একটু সজাগ হওয়া দরকার। এই মৃত্যুর কারণটা আমি বলে দিলাম। আচ্ছা, তাই আপনি তো আসলে দীর্ঘদিন কাজ করছেন এই লাইনে, এবং আমি যতটুকু জেনেছি যে আপনি অনেক প্রবাসীকে এখানে দাপন করেছেন, অনেক প্রবাসীকে লাশ দেশে পাঠিয়েছেন, এবং আমি দেখেছি যে আপনি অনেক সময় আমরা নিজেরাও আপনার সাহায্য নিয়েছি এই কাজগুলো করার জন্য। তো আসলে এই কাজগুলো করতে গিয়ে আপনার কাছে আপনার কেমন লাগে যখন আপনি একজন প্রবাসীর লাশ দেশে পাঠাচ্ছেন, আপনি একজন প্রবাসীকে গোসল দিচ্ছেন, এই যে জিনিসগুলা, এইগুলো নিয়ে আপনার বশির ভাই, আমি সবাইকে একটা কথা বলি, এটা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সময়টা বের করে দিয়েছে, আমার ক্ষমতা নাই। আমি কেন যেন এমন যে কোনো একটা লাশের কথা শুনলে আমার মানে তখন থেকে ওই লাশটা না পাঠানো, ওই লাশটা না দাফন করা পর্যন্ত আমার অ্যাকচুয়ালি ঘুমই হয় না। কেন যেন একটা মনের ভিতরে সারাক্ষণ জাগতে থাকে, তাদের কি হেল্প করব। আমাদের এখানে অনেক ভাইয়েরা আছেন, অনেক সময় যেমন কুমিল্লার লোকজন, নোয়াখালীর লোকজন, অথবা তাদের একটা সমিতি আছে সিলেটি, চিটাগাংয়ের, সে সকল ভাইয়েরা বিজনেসম্যান আছে, ওনারা বল। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যিনি লাশ নিয়ে কাজ করছেন এবং প্রবাসীদের সাথে উনি দীর্ঘদিন আছেন, সে এত দীর্ঘদিন সময়ে ওনার এই লাশ পাঠানো এবং লাশ নিয়ে কাজ করা নিয়ে আজকে ওনার সাথে কথা বলেছি। আপনারা দেখেছেন দীর্ঘক্ষণ ওনার থেকে জানতে চেয়েছি যে এখানে লাশ পাঠাতে কি খরচ লাগে, কীভাবে পাঠাতে হবে, এই যে জিনিসগুলি ওনার সাথে কথা বলেছি। উনি হচ্ছে আফতাবউদ্দিন ফারুক ভাই। উনি এখানে ইসলামিক মাইন্ডের কিছু কাজকর্ম করেন এবং সামাজিকভাবে উনি এখানে প্রতিষ্ঠিত একজন মানুষ। এর পাশাপাশি উনি লাশের কাজ করেন এবং এই দীর্ঘ সময় উনি অনেক লাশ দেশে পাঠিয়েছেন, এখানে দাফন করেছেন। এবং আপনারা দেখেছেন যে উনি বলেছেন যে এখানে আজকে যে লাশের 13,000 রিয়াল লাগে, অথচ উনি বলছেন যে 9,000-এর মধ্যে একটা লাশ দেশে পাঠাতে হয়। এবং উনি যদি কোনো লোক লাশের ব্যাপারে কোনো অসুবিধায় পড়েন, লাশ পাঠাতে কোনো প্রবলেম হয়, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে হয়তো বা উনি এখানে সামাজিকভাবে যারা আছেন তাদের থেকে উনি সংগ্রহ করে লাশ পাঠাবেন দেশে, এবং যারা এখানে লাশ পাঠাতে পারছেন না তাদেরকে পাঠানোর ব্যাপারে সাহায্য করবেন। এবং আজকে এখানে যারা আছেন, আপনারা জানেন যে এখানে যারা বাংলাদেশি প্রবাসীরা আছেন, তারা এই খুব অল্প সময়ে, আপনার যাদের বয়স 38, 40 বা এর মধ্যে যারা আছেন তারাই বেশিরভাগ এখানে মারা যাচ্ছেন। কারণ হচ্ছে এখানে পারিবারিক কলহ, বা এখানে আসার পর প্রবাসীরা দেশ থেকে আসেন, তারা ঋণ করে সুদের উপর টাকা পয়সা নিয়ে আসেন। এরপরে এখানে আসার পর এখানে আপনি দেখেন সৌদি আরবে অনেক বেকার এখন কাজ করছে। এই জন্য আমি মনে করি যে আমাদের যে আজকে এতদিনের ধারণা, সেটা হচ্ছে এখানে যারাই প্রবাসীরা আছেন, অন্তপক্ষে আপনি কারিগরি প্রশিক্ষণ নিয়ে দেশে এইখানে আসলেই আমি মনে করি যে এখানে বেকারত্ব দূরীকরণে আপনি বিরাট ভূমিকা পালন করবেন, এবং বাংলাদেশের রেমিটেন্সে আপনি একটা বিরাট নির্ভরযোগ্য হিসাবে এখানে উপস্থিত হতে পারবেন বলে আমি মনে করছি। আর আজকে ওনার কথা হচ্ছে যে যারাই আসছেন, আসলে এখানে বেশিরভাগ লোক মারা যাচ্ছেন পরিবারের কলহের কারণে। তো উনি বলছেন যে যারা দেশ থেকে আছেন, পরিবারের প্রতি একটা আবেদন থাকবে যে উনি আসার পরে কিছুদিন অন্তপক্ষে তারা যাতে উনাকে সেইভাবে চাপ না দেন, যাতে করে উনার পারিবারিক চাপে উনি এখানে গলায় ফাঁসি দিতে হচ্ছে বা এখানে ধরনের স্ট্রোক করে মারা যাচ্ছে, এই জিনিসগুলো থেকে পরিত্রাণ পাবে বলে উনি মনে করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।